ইয়ার কি মারা হচ্ছে? এসআইআর এ যা কাগজপত্র আছে সেটা নিয়ে যাবে। আশ্চর্য কথা। দাদুর মাটির কবরে বিশাল বড় কাজ করে দিয়েছো তুমি। তুমি বাদ চলে যাবে মাতব্বরি, তোমার কোন রকম মাতব্বরি চলবে না। তাই কোন রকম মাতব্বরি, কোন রকম ফুটানি ফুকো আওয়াজ না দিয়ে সোজা চুপচাপ কাগজ জমা দিবি। কোনো কাহিনী চলবে না। কাগজ জমা দেওয়ার পর তোমার দাদুকে জিজ্ঞাসা করবে, তোমার দাদুর কবরের মাটি নিয়ে গিয়ে কি হবে? তোমার দাদুকে জিজ্ঞাসা করবে, এই দাদু, আমাকে রেখে মরে গেছিস এই ভারতবর্ষের বুকে, যতদিন বেঁচে ছিলি কোন নেতার পিছনে তেল দিয়েছিস যে আমাদের আজকে এই অবস্থা? আপনার কি মনে হয় এনআরসি, সিএ আর এবং ইএসআইআর টা সবটাই একসঙ্গে মিলেমিশে আছে? যেটাই জামাইবাবু ওটাই দুলাভাই। যেটাকেই জামাইবাবু বলা হয় সেটাকেই দুলাভাই বলা হয়, জিজাজি বলা হয়, বোনই বলা হয়, একই জিনিস। বুঝতে পারলেন? মেন মুদ্দা আমার বোনকে বিয়ে করেছে, তাই জিজাজি, জামাইবাবু, দুলাভাই, কমলালেবু যাই বলি না কেন। তো ঠিক তেমনি এনআরসি করুক, সিএ করুক, বা আপনার ওই এসআইআর করুক, মেন মোটো রাজনৈতিক দলের বিরোধীতে যারা আছে তারা বলছে যে এটা মুসলমানদেরকে চক্রান্ত করে বাদ দিবে। এবং সংবাদ প্রতিদিনের 17ই জানুয়ারি যে খবরটা বেরিয়েছিল যে রাজস্থানে বিজেপির নেতারা মুসলমানদেরকে বাদ দেওয়ার জন্য বিএলওকে চাপ দিচ্ছে, এই চাপ সহ্য না করতে পারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বা আত্মহত্যা করতে যাচ্ছে। এগুলো আমরা কেন বলবো? আমরা তো মানে সাধারণ মানুষ। এগুলো অভিযোগ আসছে এবং পেপার মিডিয়াতে আমরা দেখছি। আমরা তমলুকের একটা ঘটনা দেখেছি, সেখানে ফর্ম 7 যেটা ডিলিট করার জন্য ব্যবহার করা হয় যে ফর্মটা, সেটা নিয়ে বিজেপির এক নেতা নাম বাদ দেওয়ার চেষ্টা করেছেন, প্রায় 350-এর বেশি। তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। খুব ভালো করেছে। অহেতুক এটা পুলিশ কেন গ্রেফতার করবে? সাধারণ মানুষ, নির্বাচিত সদস্য, আমাদের আলিপুরদুয়ার জেলার একটা ব্লকের একটা মেম্বার, পঞ্চায়েতের মেম্বার, ওর বাড়ির পাশে 450 ভোটারের নামে ফর্ম 7 চুপ করে জমা দিতে গেছে। আচ্ছা, চুপ করে কোনো জিনিস হয়? তুমি ফর্ম 7 বা কমপ্লেন করেছো যে এরা এই ওই যেই সেই হনু তুনু মুনু। এবার এই ফর্ম 7টা যখন 450 লোকের কাছে যাবে আর তারা জানতে পারবে যে তোর মতন হরিদাস পাল মেম্বারের জন্য আমাদেরকে হয়রানি হতে হচ্ছে, সাধারণ মানুষ বুঝবে, 450 লোক তার বাড়িতে যাবে, তাকে প্রশ্ন করবে, মিষ্টির হাঁড়ি, দেশি মুরগির ডিম 4টা করে নিয়ে যাবে, দেশি মুরগির মাংস খাওয়াবে বাড়িতে, যে দাদা আপনি ফর্ম 7 আমাদের বিরুদ্ধে জমা দিয়েছিলেন, আমরা আপনার বাড়িতে আপনাকে মিষ্টি খাওয়াতে এসছি, দেশি মুরগার ঝোল খাওয়াতে এসছি, ডিম খাওয়াতে এসছি। খাবে, আত্মীয় স্বজনের মতো থাকবে, খাবে। কৈফিয়ত তো দিতেই হবে। তুমি 3 দিনের বৈরাগী সাময়িক কোনো ইন্ধনে পড়ে বা কারো উস্কানিতে পড়ে তোমার পড়োশী, তোমার প্রতিবেশী, যার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে আছে, আর তুমি তার বিরুদ্ধে কি বলে ফর্ম 7 জমা দিতে গেছো। লজ্জা শরম সব বেঁচে খেয়েছে। করলেন না, এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে করতে হবে কেন? আগেই ধরতেন কোথায় কে আছে না আছে। ওই লোকই বললো 2 কোটি নাম বাদ যাবে, 4 কোটি নাম বাদ যাবে, ওখানেই যখন নির্বাচন কমিশন যখন লিস্ট বার করলো বা খসড়া বার করলো তখন সেটা টোটালটা উল্টে গেল, মানে আকাশে থুতু ফেলেছিল, থুতুগুলো গিললো। এসআইআর যেটা হচ্ছে, নির্বাচন কমিশন এসআইআর করুক বা আর কিছু করুক, এগুলোতে আমাদের কোনো আপত্তি নাই। আমি এই দেশের নাগরিক, একজন ভারতীয়। ভারতীয় ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন একটা দায়িত্বপূর্ণ কাজ করছে, এটা ভালো কথা। কিন্তু ইন্টেনশনালি নির্বাচন কমিশন কারো ইন্ধনে যদি কোনো কাজ করতে চায়, সেটার আমি নিন্দা জানাই বা ধিক্কার জানাই। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ অভিযোগ করছে বা রাজনৈতিক নেতা বা বিরোধী দল যারা আছে তারা অভিযোগ করছে যে ইলেকশন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে। তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে একজন নাগরিক হিসাবে, ভারতীয় নাগরিক হিসেবে, যেহেতু ভারতীয় নাগরিক, ভারতীয় নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, তো এই শ্রদ্ধা কতদিন টিকে থাকবে এটা প্রশ্ন উঠে যাবে যদি এরকম। শ্রদ্ধা থাকবে না নির্বাচন কমিশনের উপর? না, থাকবে না যদি বিরোধী রাজনৈতিক দলের এবং বিভিন্ন যে রাজনৈতিক নেতারা যে অভিযোগগুলো করছে সেই অভিযোগ যদি সত্য হয়, কি করে থাকবে? শ্রদ্ধা থাকবে না, শ্রদ্ধা উঠে যাবে। আমার নয়, গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ উঠে যাবে। আপনার কি মনে হয় নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমাররা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে? না, আমার কি মনে হচ্ছে, আমার মনে হওয়াতে যে আহামরি কিছু ব্যাপার হয়ে গেল এরকম ব্যাপার না। ভারতবর্ষের যে সমস্ত রাজনৈতিক দল বিরোধী আসনে আছে তারা প্রত্যেকে এটা কমপ্লেন করছে, এবং এই রাজ্যের শাসক দল শ্রীমতী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি সবাই বলছে। তার সাথে সাথে আমি তো দেশের বাইরের, বা আমি তো এলিয়েন নয় যে মঙ্গল গ্রহের, আমিও বলছি।
না, রাজ্যের শাসক দলের কথা বলেন, কিন্তু কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের নেতারা কিন্তু এসআইআর কে সমর্থনই করছে এবং তারা বলছে এসআইআরটা ভালোর জন্যই হচ্ছে, রোহিঙ্গা খোঁজা হবে, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম আছে তাদেরকে তাড়ানো হবে, ডিলেট করে তাদের আবার ফেরত পাঠানো হবে। অনেক কিছুই বলছে, প্রথমে অনেক কিছুই বলেছিল, মানে এই সমস্ত রাজনৈতিক দলের যেগুলো নেতা পড়াশোনা কতটা করেছে তো জানি না, আর আমরা তো পড়াশোনা করার লোক, শিক্ষিত মানুষ, আমরা তো অহেতুক ফুঁকো আওয়াজ মারতে পারবো না। এসআইআর শুরুর আগে রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়বে, এই করবে সেই করবে, ওই লোকে আসলে রাজনৈতিক নেতারা দুদিক দিয়ে কথা বলে, আমরা সাধারণ মানুষ একদিক দিয়ে কথা বলি, আমরা মুখ দিয়ে কথা বলি, রাজনৈতিক নেতারা দুদিক দিয়ে, একদিন মুখ দিয়ে বলে, এইদিকেও তাদের একটা মুখ আছে। মানে সকালবেলা বললো রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়বে, তারপর আবার ওরাই বলছে যে না কই ধরা দেখতে পাচ্ছি না, এই পাচ্ছি না। তো ওরা রাজনৈতিক নেতা যারা আছে তারা দুদিক দিয়ে কথা বলে, আমরা একদিক দিয়ে কথা বলি। মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শান্তনু ঠাকুর, অসীম সরকাররা তারা বলছেন যে হিন্দুদের কোনো ভয় নেই, বা মানে ভারতীয় মুসলিম যারা আছে তাদেরও ভয় নেই। তাহলে আপনি কেন বলছেন যে এসআইআরটা ভালো নয়? না, যে রাজনৈতিক নেতাগুলোর নাম বললেন, এসব চুনোপুটি নেতার উত্তর আমার মতন একজন হাইকোর্টের উকিল দিবে, এটা শোভা পায় না। তারপরেও বলছি, রাজনৈতিক ভাবে বিরোধী দলনেতা হয়ে গেছি, রাজনৈতিক ভাবে কোন রকম ভাবে একটা এমএলএ হয়ে গেছি, মানে আমি বিশাল পণ্ডিত, আমি সব জানি কোন জায়গায় কি আছে। তো এতদিন ধরে কি করলেন আপনি? আপনারই তো সবকিছু আছে, তো এতদিন করলেন না। এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে করতে হবে কেন? আগেই ধরতেন কোথায় কে আছে না আছে। ওই লোকই বললো 2 কোটি নাম বাদ যাবে, 4 কোটি নাম বাদ যাবে, ওখানেই যখন নির্বাচন কমিশন যখন লিস্ট বার করলো বা খসড়া বার করলো, তখন সেটা টোটালটা উল্টে গেল। মানে আকাশে থুতু ফেলেছিল, থুতুগুলো গিললো, গিলার পর আবার পরামর্শ করে বিভিন্ন রকম কারচুপি করার চেষ্টা করছে। পারবে না, এগুলো সব পারবে না। সাধারণ মানুষ যারা হয়রানির শিকার হচ্ছেন, আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করেও মানুষ যাচ্ছে এসআইআর এর হেয়ারিং এ হাজিরা দিতে। এই যে হয়রানির শিকার হচ্ছে সেই সব সাধারণ মানুষ, বা যারা দেখছে যে আমার পাড়া প্রতিবেশী হয়রানির শিকার হচ্ছে, সেই সমস্ত সাধারণ মানুষদের জন্য কি বলবেন, যে তারা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারে? না, মুক্তি পাওয়ার কিছু নয়, নির্দিষ্ট পদ্ধতিতে এসআইআর চলছে, নির্বাচন কমিশন করছে। আপনার সুবিধা হোক আর অসুবিধা হোক, আমি মোফাক্কেরুল ইসলাম রাজ্যের সমস্ত মানুষকে অনুরোধ করব, এসআইআর এর প্রক্রিয়ায় অংশীদারিত্ব নিতে হবে, বা এসআইআর প্রক্রিয়াতে আপনাকে ইয়ে করতে হবে, যা দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। নোটিশ দিয়েছে মানে যেতে হবে, কি দিলেন কেন দিলেন মোচড়ে সমস্ত কাগজ ভরতে হবে। তারপর কে এসআইআর করলো, কে হয়রানি করলো, পরে, আগে কাজ। আন্দোলন করবেন না কি করবেন, অনেকেই দেখছি বিভিন্ন জায়গায় বিডিও অফিসে আন্দোলন করছে। বন্ধু, তোমার বাপ আজ অব্দি স্বাধীনতার পর আন্দোলন করেনি, আজকে হঠাৎ করে কেন আন্দোলন করতে গেছে? ওই কাজের সময় ডিস্টার্ব দিতে যাচ্ছে আন্দোলন করতে গিয়ে, আগে কাজগুলো করতে দিন। মাথা মোটার মতন এসআইআর এর কাগজ জমা না দিয়ে আন্দোলন, পুরো কাগজপত্র যা আছে সিস্টেমেটিক ওয়েতে কাগজপত্র জমা দিবে, জমা দেওয়ার পরে তারপর এরা কে করছে, এর পিছনে কে আছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। একটা নির্দিষ্ট প্রক্রিয়া চলছে। তোমার আন্দোলন করতে গিয়ে তোমার মাতব্বরিতে আমার এসআইআর থেকে ওই কাগজটা দিলে আমি বেঁচে যেতাম, ছুটে গেল। আর তোমার মাতব্বরি, তুমি তো আজ অব্দি কিছু করতে পারোনি বলেই তো এসআইআর হচ্ছে। এই হরিদাস পাল, আজকে 3 দিনের বৈরাগী এসে আন্দোলন করার আমন্ত্রণ জানাচ্ছিস, এতদিন কোথায় ছিলি ভাই? এটা কি আজকের একদিনের ফসল এটা? অতএব আন্দোলন পান্দোলন যা হবে পরে, আগে এসআইআর যা কাগজপত্র আছে ঠিকঠাক ভাবে জমা দিবে, এটাই অনুরোধ রইল। দাদা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে, প্রতীকীর প্রতিবাদ হিসেবে দাদুর কবরের মাটি নিয়ে গেছে একজন ব্যক্তি, সেখানে দেখা গেল তিনি বলছেন যে ডিএনএ টেস্ট করে দেখুন। না, এগুলো বাড়াবাড়ি, এগুলোর কোনো দরকার নাই, এগুলোর কোনো প্রয়োজন নাই। মানে একটা টিভিতে মিডিয়াতে খবর করে 3 দিনের কে এসে বললো যে তোর দাদুর মাটির কবর নেই, কি এটা কোন যুক্তিতে নিয়ে গেছে, কে নিয়ে গেছে, এটা কেন নিয়ে যাবে? এটা ইয়ার্কি মারা হচ্ছে। এসআইআর এ যা কাগজপত্র আছে সেটা নিয়ে যাবে, আশ্চর্য কথা। দাদুর মাটির কবর নেই, বিশাল বড় কাজ করে দিয়েছো তুমি। তুমি বাদ চলে যাবে মাতব্বরি, তোমার কোন রকম মাতব্বরি চলবে না। তাই কোন রকম মাতব্বরি, কোন রকম ফুটানি ফুকো আওয়াজ না দিয়ে সোজা চুপচাপ কাগজ জমা দিবি, কোনো কাহিনী চলবে না। কাগজ জমা দেওয়ার পর তোমার দাদুকে জিজ্ঞাসা করবে, তোমার দাদুর কবরের মাটি নিয়ে গিয়ে কি হবে, তোমার দাদুকে জিজ্ঞাসা করবে, এই দাদু, আমাকে রেখে মরে গেছিস এই ভারতবর্ষের বুকে, যতদিন বেঁচে ছিলি কোন নেতার পিছনে তেল দিয়েছিস যে আমাদের আজকে এই অবস্থা? এই দাদু, মরে গেছো এমন পৃথিবীতে রেখে, এমন দেশে রেখে, এমন জায়গায় রেখে, যে আজকে এসআইআর এর নাম করে হয়রানি করছে। এই দাদু, ওঠ কবর থেকে। কোন নেতার পিছনে তেল দিয়েছিলি সারা জীবন বেঁচে থেকে, যে আজকে আমাদের এই দুর্ভোগ বা দুর্দশা?
এটা করতে হবে। কবর নিয়ে মাটি নিয়ে চলে গেছে, কেন নিয়ে যাবে মাটি? এ সমস্ত ফাজলামি না করে কাগজপত্র জমা দিও।